তো শুরু করি। আজকে হচ্ছে আমরা অ্যালকাইন থেকে শুরু করব। প্রথমত দেখো, অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া দেখব। খুবই সহজ রিয়াকশন। এটা একটা অ্যালকাইন। অ্যালকাইন হলে তার ত্রিপল বন্ড থাকবে। এর সাথে যদি আমরা প্রথমত হাইড্রোজেন সংযুক্ত করি, এখানে দেখো আমাদের হাইড্রোজেন মানে এইচএইচ, তো এখানে একটা হাইড্রোজেন যাবে, দেন এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। সংযোজন হওয়া, দ্রুত বিক্রিয়া মানে সংযুক্ত হওয়া। আগে একটা করে হাইড্রোজেন ছিল, এখন কি হবে? দুইটা করে হাইড্রোজেন হবে। আগে ডাবল বন্ড ছিল, ত্রিপল বন্ড ছিল, সেখান থেকে একটা বন্ড কমে ডাবল বন্ড হবে। পুনরায় যদি এখানে আমরা হাইড্রোজেন যুক্ত করি, এখানেও আমাদের কি হাইড্রোজেন হাইড্রোজেন, তো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তখন এখানে কি ডাবল বন্ডটাও সিঙ্গেল বন্ডে পরিণত হবে। তাহলে দেখো, অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় আমরা পর্যায়ক্রমে যুক্ত করার ফলে আমরা কি পেতে পারি? অ্যালকিন পেতে পারি, আবার অ্যালকেনও পেতে পারি। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? জি স্যার। সেমভাবে, স্যার আজকে ক্লাসটা রেকর্ড করছ? হ্যাঁ করতেছি। সেমভাবে আবার যদি তুমি ব্রোমিন সংযুক্ত করো, এখানে ব্রোমিন যাবে, এখানে ব্রোমিন যাবে। ব্রোমিন গেলে তোমার হবে কি দেখো, সিএইচ একটা বিআর যুক্ত হয়েছে, আবার সিএইচ আর একটা বিআর যুক্ত হয়েছে। তো ত্রিপল বন্ডটা ভেঙে এখন কি হবে? ডাবল বন্ডে পরিণত হবে। পুনরায় যদি ব্রোমিন যুক্ত করো, দুইটা ব্রোমিন ব্রোমিন যুক্ত করলে এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে। তাহলে হবে কি, এখানে দেখো ব্রোমিন আগে একটা ছিল, এখন হবে কি ব্রোমিন দুইটা। আবার এই কার্বনেও দেখো ব্রোমিন আগে একটা ছিল, এখন হবে দুইটা। আমাদের ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হবে। তো যেইভাবে আমরা হাইড্রোজেন সংযুক্ত করেছি, অনুরূপে আমরা ব্রোমিন সংযোজন করেছি। বুঝাতে পারছি? নর্মালি সংযোজন বিক্রিয়া। এরপর দেখো, এটা একটা অ্যালকাইন। এর সাথে যদি আমরা HCl যুক্ত করি, যে কোনো হ্যালো অ্যাসিড যদি যুক্ত করি, তো এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হবে। ক্লোরিনটা যদি এখানে যায়, তাহলে যুক্ত হয়ে হবে কি, আগে এখানে দেখো এই কার্বনে হাইড্রোজেন একটা ছিল, এখন হবে কি CH2। এখানে হাইড্রোজেন একটা ছিল, ওর সাথে ক্লোরিনটা যুক্ত হবে। ত্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হবে। এই যৌগটার নাম হচ্ছে পিবিসি বা পলিভিনাইল ক্লোরাইড, বা একে ক্লোরোইথেনও বলা হয়। পলিভিনাইল ক্লোরাইড, পিবিসি বলা হয় একে। তাহলে পিবিসি উৎপাদন কিন্তু আমরা শিখে গেলাম। বুঝতে পারছো? এরপরে দেখো, আমরা যদি একটা অ্যালকাইনের সাথে আমরা যদি পানি সংযুক্ত করি, এখানে এই পানি সংযুক্তর কিন্তু প্রভাবকটা খুব ইম্পর্টেন্ট। 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরেট সালফেট, এটা যদি যুক্ত করি, তো পানিকে ভাঙলে আমাদের হাইড্রোজেন প্লাস এবং ওএইচ মাইনাস হয়। তো হাইড্রোজেনটা যদি এখানে যুক্ত করো, ওএইচটা যদি এখানে যুক্ত করো, তখন হবে কি, এখানে CH2 CH ওএইচে পরিণত হবে। এখানে ত্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হবে। এরপরে এই যৌগটাকে যদি আমরা পুনর্বিন্যাস করি, পুনর্বিন্যাস যদি আমরা করি, তাহলে দেখো একটা হাইড্রোজেন যদি এই কার্বনের সাথে নিয়ে আসি, তাহলে দেখো CH3, তাহলে এখানে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে পরিণত হবে, মানে অ্যালডিহাইডে পরিণত হবে। এটা কি? অ্যালডিহাইড। তাহলে দেখো, আমরা একটা অ্যালকাইনের সাথে যদি পানি সংযুক্ত করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা অ্যালডিহাইড পাচ্ছি। বুঝাতে পারছি? আবার তুমি জি এই স্যার। অ্যালডিহাইডের জায়গায় কিটোনও তৈরি করতে পারো। আমরা যদি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নেই, এটা একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এর সাথে যদি পানি সংযুক্ত করি, দেখো পানিকে ভেঙে আমরা হাইড্রোজেন প্লাস ওএইচ মাইনাস। তো এখন হাইড্রোজেনটা এখানে যুক্ত করব, আর ওএইচটা যদি এখানে যুক্ত করি, তাহলে দেখো আমাদের শাখা আকারে যুক্ত হলো। এই কার্বনের সাথে ওএইচ যুক্ত হয়েছে, আর এখানে ডাবল বন্ড CH2 হবে। এখন খেয়াল করো, এই যৌগটার সাথে এই যৌগটা থেকে যদি আমরা পুনর্বিন্যাস করি,
পুনর্বিন্যাস যদি করি, পুনর্বিন্যাস করলে আমরা পাবো কি, এই হাইড্রোজেনটা যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে দেখো এখানে কি হয়, কার্বনের সাথে শুধু অক্সিজেনটা যুক্ত হয় CO, আর এই হাইড্রোজেনটা এখানে গেলে আমাদের কিসে পরিণত হবে, CH3-তে পরিণত হবে। তো এটা কি হবে, কিটোন তৈরি হলো। কারণ এই যে দেখো আমাদের অ্যালকোহলটা যদি এখানে শাখাযুক্ত থাকে, আমরা কিন্তু পড়েছিলাম যে অ্যালকোহলের জারণে যেমন হচ্ছে অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডের জারণে যেমন অ্যাসিড পাই, তেমনি অ্যালকোহলের জারণে কিন্তু আমরা কি পাই, কিটোনও পাই। তো কিটোন পাবো কখন, যখন অ্যালকোহলটা প্রান্তীয় কার্বনে না থেকে মিডলের কোনো কার্বনে থাকে, তখন কিন্তু আমাদের হবে সেটা কিটোনে রূপান্তরিত হবে। তো এখানেও দেখো ওএইচ মূলকটা এখানে একটা প্রান্তীয় কার্বনে আছে, তো এখানে এই যে ডাবল বন্ডটা আছে, সেই ডাবল বন্ডটা দূর করার জন্য একটা হাইড্রোজেন যদি এখানে নিই তাহলে অক্সিজেন ডাবল বন্ড আকারে এই কার্বনের সাথে যুক্ত হবে। তো ডাবল বন্ড আকারে এই কার্বনের সাথে যুক্ত হলে এখানে কি তৈরি হবে, কিটোন তৈরি হবে। বুঝতে পেরেছি? এরপর গতদিন যে আমরা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া পড়েছিলাম, সেই ওজনীকরণ বিক্রিয়া পড়ব অ্যালকাইনের। গতদিন যখন ওজনীকরণ বিক্রিয়া পড়েছিলাম তখন যে কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, সেই দ্বিবন্ধনটা একদম নাই হয়ে গিয়েছিল। কিন্তু আজকে দ্বিবন্ধনটা আমরা নাই করতে পারবো না, কারণ এখানে ত্রিপল বন্ড আছে। দ্বিবন্ধন থাকলে দুইটা বন্ধন তুমি বাদ দিতে পারতা, যেহেতু ত্রিপল বন্ধন আছে দুইটা বন্ধন তুমি কমাবা, তাই একটা বন্ধন থাইকা যাবে। আর গতদিন যেভাবে অ্যালকিনের যেভাবে করছি সেম প্রসেসে বাকি কাজ করবা। অ্যালকিনে যেমন যুক্ত করছিলা এমনই যুক্ত করছো। এক্সট্রা কি জিনিসটা, এইখানে একটা বন্ড তৈরি হয়েছে। এই বন্ডটা যখন অ্যালকিন ছিল, মানে এখানে যখন ডাবল বন্ড ছিল, তখন এইটা আর ছিল না। তো এখানে ত্রিপল বন্ড হওয়ার কারণে একটা বন্ড এখানে থাইকা যাবে, আর দুইটা বন্ড দেখো কার্বনের এই একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এই আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। সেইমভাবে এই কার্বনটারও দেখো এই একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, অন্যটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। উৎপন্ন যৌগটাকে তুমি বিক্রিয়ক হিসাবে নিয়ে আসো আবার, CH CH এর সাথে যদি তুমি জিঙ্কের রিয়াকশন করো, তাহলে পানির উপস্থিতিতে জিঙ্ক করবে কি, এই অক্সিজেনটাকে ওর কাছে টাইনা নিবে, তাহলে জিঙ্ক অক্সাইডে রূপান্তরিত হবে। আর এই অংশগুলো আলাদা হয়ে যাবে, এই টোটাল অংশটা থাকবে, এই অংশটা যদি আলাদা হয়, এই কার্বন কার্বনের মাঝে কিন্তু একটা বন্ড থাইকা যায়। এইখানে হয় কি CHO, এখানেও থাকে কি CHO। এখন এই যে কার্বন কার্বনের মাঝে একটা বন্ড ছিল, সেই বন্ডটা এখানে থেকে যাবে, তাহলে এই যৌগটা তৈরি হবে। এই যৌগটার নাম হচ্ছে গ্রাই অক্জাল। বুঝাতে পারছি? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। তাহলে দেখো আমাদের অ্যালকাইনের বিক্রিয়া 5টা বিক্রিয়া, অ্যালকাইনের 5টা বিক্রিয়া শেষ। প্রথমত হাইড্রোজেন সংযুক্ত করেছি একটা, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা যুক্ত করেছি, তীর সাইন আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। এখানে ব্রোমিন সংযুক্ত করেছি, এখানে HCl সংযুক্ত করেছি, এখানে পানি যুক্ত করেছি। আবার এখানে দেখো আমরা পানি যুক্ত করে যেমন অ্যালডিহাইড পেয়েছি, পানি যুক্ত করে কিটোনও পাবো। এইখানে কিভাবে যুক্ত করছি, 3 কার্বন বিশিষ্ট নিয়েছি, ওএইচটা নিয়েছি কি মিডলের একটা কার্বনে, এই যে দেখো ওএইচটা মিডলের কার্বনে যুক্ত হয়েছে। তো মিডলের কার্বনে যুক্ত হলে সেটা থেকে আমরা এখন এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা দূর করতে পারি কিভাবে, হাইড্রোজেনটা যদি এখানে নেই তাহলে কার্বন কার্বন একক বন্ধনে পরিণত হবে, আর অক্সিজেনটা এই কার্বনের সাথে দ্বিবন্ধন আকারে যুক্ত হয়ে কিটোন তৈরি করবে। বলো ক্লিয়ারলি বুঝছি কিনা আমরা এই 5টা বিক্রিয়া, 1 2 3 4, এটা হচ্ছে 4-এর 1, এটা হচ্ছে 4-এর 2, আর এটা হচ্ছে গিয়ে 5 নাম্বার। এই 5টা বিক্রিয়া হচ্ছে আমরা করেছি। 5টা বিক্রিয়া ক্লিয়ার তো সবাই? স্যার 5 নম্বরটা একটু বুঝি নাই। 5 নাম্বারটা তুমি গতদিনের কি অ্যালকিনের ভিডিওটা দেখছো? পুরোপুরি দেখতে পাইনি। ওইটুক বিক্রিয়া, এই কয় মিনিটের ভিডিও পুরোপুরি দেখতে পারো না, 24 ঘন্টা করো কি তাহলে তোমরা বলো? এখানে দেখো আমাদের এখন স্যার আমার একটা এক্সামে দিয়েছিল। অ্যালকিনটা না বুঝলে এটা আমি তোমাকে কেমনে বুঝাবো বলো? অ্যালকিনটা গতদিনই তো আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিছি যে এইখানে ত্রিপল বন্ড আছে, ওজন সংযুক্ত হবে কি, এইখানে যখন অ্যালকিনে যখন ডাবল বন্ড ছিল তখন এইখানে কার্বন কার্বন দুইটা বন্ডই নাই হয়ে গিয়েছিল। তো এখন যেহেতু ত্রিপল বন্ড, তাহলে এখানে কার্বন কার্বন মানে ত্রিপল বন্ড থেকে দুইটা বন্ড কমায়া একটা বন্ড তারপরও থাইকা যাবে, সেই বন্ধনটা দেখো এই রেখে দিয়েছি।
আর দুইটা বন্ড কমায়া সেই দুইটা বন্ড, এই কার্বনের সেই দুইটা বন্ড কোথায় কোথায় যুক্ত হয়েছে, এই একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এই একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। সেমভাবে এই কার্বনেরও দেখো যখন আরও দুইটা বন্ড যে কমাইছি, সেই দুইটা বন্ড এই অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এই অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এই অক্সিজেনের যোজনী পূর্ণ করার জন্য এদের মাঝে আবার একটা কি বন্ড দিতে হয়েছে। এই যৌগটাকে আবার এখানে বিক্রিয়ক হিসাবে নিয়ে আসছি। এর সাথে যদি জিঙ্কের বিক্রিয়া করি, জিঙ্ক করবে কি, এই অক্সিজেনটাকে টেনে ওর কাছে নিয়ে যাবে, মানে একটা যৌগ তৈরি করবে জিঙ্ক অক্সাইড। তো এখানে থাকে কি, তুমি যদি এরকম হচ্ছে আলাদা করো CHO, এই যে দেখো CHO, 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 এই কার্বন এবং এই কার্বনের মাঝে একটা বন্ড আছে, সেই বন্ডটা আমি এই দিয়ে দিলাম। তা এটাই হচ্ছে আমাদের গ্লাইঅক্সান। ঠিক আছে? জি স্যার, এখন বুঝছি। ওকে, তাহলে আমাদের অ্যালকাইনটা শেষ। একটু রেগুলার হও জৈব যৌগে। যে রেগুলার যারা ক্লাস করো না, আমি জানি না আসলে তোমরা জৈব যৌগ কীভাবে মেনটেন করবা, আসলে কিছু বলার নেই, আমার কাজ আমি চালাই যাব, বাকিটা তোমাদের ইচ্ছা। এত কম স্টুডেন্ট নিয়েও আমি কন্টিনিউ করতেছি তোমাদের কথা চিন্তা করে। তারপর তোমরা যদি এরকম হেলা হেলা করো, তাইলে তো আমার কাছে কিছু সত্যি বলার নেই, সত্যি কিছু বলার নেই। আমার জায়গায় অন্য টিচাররা থাকলে দেখো হয়তো বা এতদিনে তোমাদের বাদ দিয়ে দিত। আমি কিন্তু সেটা করছি না, তোমাদের কথা চিন্তা করে। কিন্তু দেখো কয়জন স্টুডেন্ট আছো তোমরা, তাও আমি কন্টিনিউ করতেছি যাতে তোমরা বিপদে না পড়ো, জাস্ট এই জিনিসটা চিন্তা করে। তারপর তোমরা আসলে ক্লাস করতেছো না, আসলে কি বুঝেছি ক্লাস করতেছো না, এটা তোমরা নিজেরাও আসলে হয়তো বা জানো না। এরপর দেখো পাঠ 15। পাঠ 15তে আমাদের আছে কি, চেষ্টা করি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। জানি না হয়তো বা তোমাদের কাছে মনে হয় সর্বোচ্চটা হয় না, এই জন্যই হয়তো বা ক্লাস করো না। দেখো আমাদের এখানে হচ্ছে অ্যালিফেটিক যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো দেখো এটা একটা অ্যালিফেটিক যৌগ, এর সাথে যদি এটা যদি সংযোজন করতে চাই, তাহলে কি হবে, এই সায়ানেটটা প্রথমত এই কার্বনের সাথে যুক্ত হবে, একদম কৌশল দেখানো হচ্ছে। এইটা প্লাস, এটা মাইনাস। তাহলে এই নিউক্লিওফিলিক মানে কি, নিউক্লিয়াস কি ঋণাত্মককে ওর কাছে টাইনা আনবে, তো এই ঋণাত্মককে ওর কাছে টাইনা আনবে। টাইনা আনলে এখানে কি হবে দেখো, এই যে কার্বন এটা তো যেমন আছে তেমন থাকবে, এই কার্বনের সাথে সিএন যুক্ত হইল। তাহলে এই যে অক্সিজেন, অক্সিজেন এখন আর ডাবল বন্ড আকারে থাকতে পারবে না, অক্সিজেনের এখানে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, কারণ অক্সিজেনের যোজনী পূর্ণ হয় না। অক্সিজেনের যোজনী যে 2, সেই 2 কিন্তু দেখো পূর্ণ করতে আমরা পারিনি, এই জন্য আমাদের এইখানে অক্সিজেন একটা নেগেটিভ চার্জ পূর্ণ করবে। তো ওই যৌগটাকে আবার তুমি বিক্রিয়ক হিসাবে চিন্তা করো। আবার যদি বিক্রিয়ক হিসাবে চিন্তা করো, এখন এই অক্সিজেনটা কারো সাথে যুক্ত হবে, আমাদের কে বাকি আছে, এখনো হাইড্রোজেনটা বাকি আছে। এই হাইড্রোজেনটা যদি অক্সিজেনের সাথে আমরা যুক্ত করে দিই, তাহলে দেখো আমরা ফাইনাল উৎপাদটা পেয়ে যাব। ও এর সাথে কি এইচ যুক্ত হবে, আর এখানে কি সায়ানেট আছে। কথা বুঝছো? স্যার এটা আমরা একদম প্রথমে দিতে পারতাম না, নিশ্চয়ই সায়ানেটটা যুক্ত করছে ওখানেই। ওখানে একবারে, হ্যাঁ এইটা হচ্ছে কৌশল, হ্যাঁ একবারে তুমি বিক্রিয়াটা করতে পারতা, কিন্তু জৈব যৌগে ম্যাক্সিমাম সময় চাই কি বিক্রিয়ার কৌশলটা এক্সপ্লেন করো। তো কৌশল এক্সপ্লেন করলে এবার ভেঙে ভেঙে দেখাতে হয়। তুমি একবারে দেখাইতে পারতা, হাইড্রোজেনটা এখানে যুক্ত করে এই উৎপাদটা তুমি লিখতে পারতা, কিন্তু সেটার কৌশল হইতো না, সেটা একটা রিয়াকশন হইতো, সেটার কৌশল হইতো না। কৌশল মানে হচ্ছে ভেঙে ভেঙে দেখা, স্টেপ ওয়াইজ দেখানো। তাহলে প্রথমত সায়ানেটটা এখানে যখন যুক্ত করছি, তখন অক্সিজেনটাকে এখানে একটা মানে যোজনের ঘাটতি হয়েছে, সেজন্য নেগেটিভ চার্জ প্রাপ্ত হয়েছে। এখন এই নেগেটিভ চার্জটা দূর করার জন্য কি হাইড্রোজেনটাকে ওর কাছে টেনে আনবো, সেটা এখানে টেনে আনছি, আমরা ফাইনাল উৎপাদ পেয়ে গেছি। এটা হচ্ছে বিক্রিয়ার কৌশল। বুঝছো বিষয়টা? তুমি একবারে করতে পারতা, সেটা কিন্তু আর কৌশল হইতো না, সেটা একটা নর্মাল রিয়াকশন হইতো। এই পেছনে আমরা যেটা করছি, আর স্যার ওখানে এই যে পেছনে যা করছি, একটা কিন্তু বিক্রিয়ার কৌশল না, এগুলো নর্মালি হচ্ছে এক একটা রিয়াকশন। তুমি এগুলোকে ভেঙে ভেঙে কিন্তু করতে পারো। যেমন তুমি দেখো আমরা পেছনে যেগুলো করেছি, এটা যদি তুমি চিন্তা করো, CH2 ডাবল বন্ড CH2, এখানে তুমি যদি হাইড্রোজেন যুক্ত করতে চাও, এটার কৌশলটা তুমি কিভাবে এক্সপ্লেন করবা। একটা হাইড্রোজেন যদি এখানে যুক্ত করো, তখন দেখো এখানে CH3, এখানে সিঙ্গেল বন্ড CH2, এখানে কি হবে, একটা নেগেটিভ চার্জের সৃষ্টি হবে, কারণ ও এখনও একটা যোজনীর ঘাটতি রয়েছে। ওই উৎপন্ন যৌগটাকে তুমি যদি আবার ওই যে এখানে আরেকটা হাইড্রোজেন থেকে গেছিলো, সেই হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত করো, তখন তুমি হচ্ছে ফাইনাল উৎপাদ পাবা। কথা বুঝছো? এভাবে 2 ধাপে হচ্ছে কৌশল দেখানো যায়, এটা কিন্তু একটা বিক্রিয়ার কৌশল।
বাট সেম সেম জিনিসটাই তুমি যদি বুঝতে পারো, নর্মাল রিয়াকশনটা যদি বুঝতে পারো, সেম জিনিসটা একটু ভেঙে ভেঙে দেখানো, আর কিছু না। স্যার ওই উপরে ওই যে ওইখানে যে কার্বনটা প্লাস, সেটা কিভাবে বুঝলাম স্যার? কার্বন হচ্ছে, এই কার্বনটা প্লাস না, এই কার্বনটা হচ্ছে নিউক্লিয়াস, সেন্টার মৌল। সেন্টার মৌল। আর দেখো তুমি এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন আছে, এখন তুমি যখন সংযুক্ত করবা তাহলে তো অবশ্যই এই যে দুইটা যৌগের মানে মৌলের সাথে যুক্ত করবা, এর সাথে তো আর যুক্ত করবা না। কথা বুঝছো? এই জন্য সেন্ট্রাল হচ্ছে কি, নিউক্লিয়াস হচ্ছে ও, তা নিউক্লিওফাইলে কি করবে, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক থাকে, এই জন্য ও ধনাত্মক, ও একটা ঋণাত্মককে ওর কাছে টাইনে আনবে। বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে। এরপরে দেখো আমাদের এখানে সক্রিয়তার ক্রমট্রম দেওয়া আছে, এগুলো হচ্ছে গিয়ে মনে রাখবা। সক্রিয়তার ক্রম এখানে দেখো আমাদের কি, সক্রিয়তা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম। মিথানলের সক্রিয়তা বেশি, এই জিনিসগুলো মনে রাখবা। মিথানলের সক্রিয়তা বেশি, তারপর হচ্ছে ইথানল, তারপর হচ্ছে প্রোপানন। তাহলে দেখো প্রোপাননে এটা হচ্ছে সক্রিয়তার ক্রম, এগুলো এমসিকিউর জন্য ভালো ইম্পর্টেন্ট। যে তোমার হচ্ছে অ্যালিফেটিক যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মিথানল সব থেকে বেশি সক্রিয়, ও খুব সহজে হচ্ছে, এটা দেখো কিন্তু একটা মিথানলের সংকেত, এইটাকে যদি তুমি গাঠনিক আকারে না লিখে তুমি যদি এভাবে লিখতে পারো, কিন্তু এই যৌগটা কি, এই যৌগটাকে কিন্তু এভাবে লেখা হয়েছে, এই যৌগটা কিন্তু মিথানল না, এই যৌগটা হচ্ছে ইথানল। কথা বুঝছো? তাহলে ইথানলটা এখানে বিক্রিয়া প্রদর্শন করছে, তাহলে ইথানলের তুলনায় মিথানল যদি থাকে, তাহলে ইথানলের তুলনায় মিথানলটাকে আরো কুইকলি রিয়াকশনটা করবে। কথা বুঝছো? এর তুলনায়ও কুইকলি রিয়াকশনটা করবে, কারণ তার সক্রিয়তা বেশি। আর প্রোপাননের সক্রিয়তা হচ্ছে সব থেকে কম, এটুকু মাথায় রাখবা এমসিকিউর জন্য। এরপরে দেখো আমাদের হচ্ছে নর্মালি একটা জুতো বিক্রিয়া আছে, এই এখানে বিক্রিয়াটা লিখি, অপর পৃষ্ঠায় কৌশল দেখাবো অনেক। অলরেডি আমরা কৌশলটা বুঝিয়ে ফেলছি। ধরো এইটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার সাথে আমরা যদি এইচবিআর রিয়াকশন করি, তো আমাদের হাইড্রোজেনটা এখানে যাবে, ব্রোমিনটা যদি এখানে যায়, তো উৎপন্ন যৌগটা হবে সিএইচ টু বিআর। এই যে উৎপাদটা তৈরি স্যার, হলো, এখন এই বিক্রিয়াটার কৌশল যদি তোমার পরীক্ষায় চায়, সেই কৌশলটা এখন এক্সপ্লেন করবে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? স্যার এখানে ব্রোমিনটা ওই যে সিএইচ কে দিতে পারতাম না? হ্যাঁ দিতে পারতাম, আমরা মার্কনিকভের নীতি পড়ছি, ওখানে দুইটা নীতি আছে, একটা মার্কনিকভের নীতি আর একটা হচ্ছে বিপরীত নীতি, একটা 10% ঘটে, একটা 90% ঘটে। আমরা কিন্তু পেছনে মার্কনিকভ নীতি পড়েছি, এই বিক্রিয়াটা কিন্তু সেই মার্কনিকভ নীতির বিক্রিয়াই। হ্যাঁ দিতে পারতাম, অবশ্যই দিতে পারতাম। বুঝছো? অবশ্যই দিতে জি পারতাম। স্যার। হ্যাঁ আমরা স্যার। কিন্তু দুইটাই কারেক্ট, কিন্তু আমরা কিন্তু মার্কনিকভের নীতিতে পড়েছি যে আমরা হাইড্রোজেনটা এখানেও দিতে পারবো, আবার ব্রোমিনটা এখানেও দিতে পারবো, মানে দুইটাই ঘটবে, একটা সচরাচর একটা 10% ঘটে, একটা 90% ঘটে। এই জাস্ট হচ্ছে গিয়ে মানে সক্রিয়তা অনুসারে আসলে যেখানে কার কম ঘটে কোনটা বেশি ঘটে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হয়। এখন এর কৌশল যদি তুমি এক্সপ্লেন করতে যাও এই বিক্রিয়াটার, এটা হচ্ছে মুক্তমূলক দ্রুত বিক্রিয়ার কৌশল। তো তুমি কৌশলে যদি যাও, প্রথমত দেখো আমাদের এখানে একটু ভাঙায়া দেখাইছে এরকম R, এই যৌগটাকে যদি ভাঙাই, তো দেখো আর ও এর মাঝে কি একটা বন্ধন আছে না, এই দুইটা ইলেকট্রনকে আমরা যদি এখানে ডিভাইড করি, আমরা একদিন সুষম বন্ধন বিভাজন, বিষম বন্ধন বিভাজন পড়াইছিলাম, তো এখানে আমরা যদি ভাঙাই তাহলে এরকম দুইটা মূলক তৈরি হবে। এটাকে বুঝছো? দুটা মুক্তমূলকে সুষম বন্ধন বিভাজন অনুসারে, মানে এইখানে যে আমাদের দুইটা ইলেকট্রনের মাঝে যে বন্ধনটা হয়েছে সেইটাকে আমরা ভাঙছি, ও পাইছে একটা ইলেকট্রন, ও পাইছে একটা ইলেকট্রন, সুষমভাবে বিভাজন করেছি। বিভাজন করার পর দেখো এই যে আরও, এই মুক্তমূলকের সাথে এখন এইচবিআর এর যদি রিয়াকশন করি, তাহলে এখন কি হবে, এই হাইড্রোজেনটাকে ওর কাছে যদি টাইনা নিয়ে আসে, তাহলে এই মুক্তমূলকটা কিন্তু নাই হয়। এখন ব্রোমিনের কিন্তু একটা মুক্তমূলক থাইকা যায়, কারণ এখানেও তো আমাদের এইচবিআর এদের মাঝে একটা বন্ধন আছে, এই বন্ধন কি দুইটা ইলেকট্রনের মাঝে হয়েছে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে টাইনা আনছি, বাট ব্রোমিনটা কি মুক্ত ইলেকট্রনটা নিয়ে বসে আছে এখন। বুঝছো বিষয়টা? একদম বাংলায় লেখা লিখে দিয়েছে দেখো, ব্রোমিন মুক্তমূলক। এখন দেখো আমাদের যে বিক্রিয়কটা ছিল CH3CH ডাবল বন্ড CH2, এর সাথে এই যে ব্রোমিনটা উৎপন্ন হয়েছে সেই মুক্তমূলকটা যদি যুক্ত করি, এইখানে যদি যুক্ত করি, তখন এখানে কি হবে দেখো, CH3CH, এখানে হবে কি CH2Br। এই কার্বনের যোজনী কিন্তু পূর্ণ হয় নাই, এই কার্বনের একটা কিন্তু এখানে মুক্তমূলক অবস্থায় অবস্থান করতেছে, মানে ওর একটা কিন্তু যোজনীর ঘাটতি এখনো থেকে গেছে।
এই উৎপন্ন যৌগটাকে যদি আবার বিক্রিয়কে নিয়ে আসো, সিএইচ এখানে একটা মুক্তমূলক আছে যে এখনও কারোর সাথে বন্ধনে যুক্ত হইতে পারবে, ওর সাথে যদি পুনরায় এইচবিআর এর রিয়াকশন করো, এখানে দেখো আমাদের এই দুইটাই ইলেকট্রনের মাঝে হচ্ছে বন্ধন তৈরি হয়েছে, ভেঙে এই হাইড্রোজেনটাকে যদি এখানে যুক্ত করে দাও তাহলে হবে কি CH3। এখন দেখো এই মুক্তমূলকটা কিন্তু বিলীন হয়ে গেছে, কারণ এই মুক্তমূলকের সাথে এই হাইড্রোজেন মুক্তমূলকটা যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করছে, দুইটারই মুক্তমূলক কিন্তু বিলীন হয়ে গেছে। কিন্তু এই ব্রোমিনের কিন্তু আমাদের কি এই মুক্তমূলক এখনও একটা থেকে গেছে। তো এই ব্রোমিনটার সাথে আমরা যদি আর একটা মুক্ত ব্রোমিনের রিয়াকশন করে দেই তাহলে এখানে আবার কি Br2 তৈরি হবে, তাহলে টোটাল প্রসেসটা কিন্তু কমপ্লিট। আমাদের দেখো এখান থেকে যে আমরা এই যে উৎপাদটা পাবো সেই উৎপাদটা কিন্তু পেয়ে গিয়েছি। এখানে দেখো আমাদের উৎপাদ হিসাবে যেটা ছিল সেটা কিন্তু এখানে আমাদের উৎপন্ন হয়েছে। বুঝছো কৌশল? জাস্ট ওই সেম বিক্রিয়াটা এরকম ভাইঙা ভাইঙা কইরা দেখানো, আর কিছু না। বলো বুঝছো কিনা? একটু বলো বুঝছো জি কিনা? স্যার। শিফা বুঝতেছো? শিফা কি বুঝতেছো? এখন আমরা পড়বো অ্যালিফিটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এতক্ষণ সংযোজন বিক্রিয়া পড়েছি, পার্ট 16তে চলে যাও, প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো এখন। অ্যালিফিটিক যৌগের প্রতিস্থাপন রিয়াকশন পড়ব। তো এই প্রতিস্থাপন রিয়াকশনকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে SN1 বিক্রিয়া আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া। ঠিক আছে, SN1 বিক্রিয়া মানে হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন। ইউনিমলিকুলার মানে হচ্ছে এককে নির্দেশ করছে, পরেরটা বলছে দেখো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার বিক্রিয়া, বাই বলতে দুইকে নির্দেশ করতেছে। তো এইখানে একটা মেজর পার্থক্য আছে, পার্থক্যটা মনে রাখবা। এই SN1 বিক্রিয়াটা দুই ধাপে সম্পূর্ণ হয়, খুবই ইম্পর্ট্যান্ট রিয়াকশন কিন্তু, দুই ধাপে সম্পূর্ণ হয়। এটা হচ্ছে কি এক ধাপে সম্পূর্ণ হবে, মানে এক ধাপে এই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এর সক্রিয়তার ক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 ডিগ্রির বিক্রিয়াটা খুব সহজে ঘটে, আর এর হবে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি তারপর 3 ডিগ্রি। এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট দুইটা পার্থক্য, যদিও পার্থক্য আকারে ছক দেওয়া আছে সামনে। এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, যে SN1 বিক্রিয়াটা এক ধাপে সম্পূর্ণ হয়, SN2 বিক্রিয়াটা SN1 বিক্রিয়াটা দুই ধাপে সম্পূর্ণ হয়, SN2 বিক্রিয়াটা এক ধাপে সম্পূর্ণ হয়। এটার হচ্ছে 3 ডিগ্রির আগে ঘটে, এটার কি 1 ডিগ্রির আগে ঘটে। তো আমরা এখন SN1 বিক্রিয়াটা দেখব। SN1 দেখো, প্রথমত SN1 বিক্রিয়াটা আমরা লিখব একটা অ্যালকাইল হ্যালাইড। দেখো এখানে দেখো এই যে 3টা CH3 মূলক নিয়েছি, এর সাথে ক্লোরিন নিয়েছি, তার মানে এটা দেখো কিন্তু 3 ডিগ্রি, এটা একটা আর, এটা একটা আর, এটা একটা আর, 3 ডিগ্রি। এর সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করি তাহলে এই অংশটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে দেখো উৎপন্ন হবে কি CH3 এখানে কি আমাদের OH যুক্ত হবে, আর পটাশিয়ামের সাথে কি ক্লোরিন যুক্ত হবে। এই হচ্ছে আমাদের SN1 বিক্রিয়াটা প্রতিস্থাপন। এই ক্লোরিনের জায়গায় আসছে কে? ক্লোরিনের জায়গায় আসছে OH, আর OH এর জায়গায় গেছে কি ক্লোরিন। প্রতিস্থাপন মিনিংয়ে কিন্তু এটা একজনের জায়গাটা আর একজনে দখল করবে। এখন এই বিক্রিয়াটার কৌশল যদি আমরা দেখাই, এই বিক্রিয়াটা আসলে কিভাবে সম্পূর্ণ হয়েছে কৌশলগত দিকটা যদি দেখাই, দুইটা ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে আমাদের খুবই সহজ, এখানে দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবা। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে এই যৌগটার বিয়োজন ঘটবে, মানে এই যৌগটা ভাঙবে, ভেঙে আমাদের এই সিটা হচ্ছে কি প্লাস হবে, আর ক্লোরিনটা কি মাইনাসে রূপান্তরিত হবে। দ্বিতীয় ধাপে হবে কি? দ্বিতীয় ধাপে আমাদের এই যে অংশটা CH3 প্লাস, এর সাথে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের নেগেটিভকে আমাদের যেহেতু নিউক্লিওফাইল কাকে আকর্ষণ করবে, এটা দেখো ধনাত্মক, তার মানে এটা নিউক্লিওফাইল ও একটা ঋণাত্মক অংশকে ওর কাছে আকর্ষণ করে নিয়ে আসবে। আকর্ষণ করে নিয়ে আসলে এখানে আমরা দেখো ফাইনাল উৎপাদটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল উৎপাদ। শেষ, দুই ধাপের বিক্রিয়া দেখানো। এইটা হচ্ছে মূল বিক্রিয়াটা, আর এই দুইটা ধাপে ভাইঙা ভাইঙা কৌশল দেখানো। তো তোমার এই SN1 বিক্রিয়াটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, দেখো বুঝছো কিনা?
বুঝছো বিষয়টা? জি স্যার। সহজ না বলো? একটু প্র্যাকটিস করলে বিষয়টা স্যার সহজ। এগুলো না কন্টিনিউ রাখলে অত কঠিন না, অনেকে বলে কঠিন লাগে। কঠিন কেন? তুমি যদি বুঝে করো মোটেও কঠিন না। তুমি যদি না বুঝা করতে যাও তাহলে তো তোমার কাছে কঠিন লাগবে। বিষয়টা যদি একটু বুঝে বুঝে করো একটুকু কঠিন না। এই জন্য রেগুলার হইতে হবে ভাই, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে হবে। এরপর দেখো আমরা শিখবো SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়াটা এক ধাপে সম্পূর্ণ হয় এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলছি, 1 ডিগ্রির আগে ঘটবে। তাহলে দেখো আমরা একটা এখানে এই যে 1 ডিগ্রি একটা আর মূলক নিয়েছি, এই এখানে এক্স, এটা কি একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন দেখো এইখানে কি হবে, অবশ্যই ও একটা কি নিউক্লিওফাইলকে ওর দিকে আকর্ষণ করবে, ওর দিকে আকর্ষণ করবে, এই কেন্দ্রের দিকে আকর্ষণ করলে প্রথমত এইখানে একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে। মধ্যবর্তী যৌগ বলতে আমরা কি বুঝাইছি, দেখো মধ্যবর্তী যৌগ বলতে বোঝানো হয়েছে এখানে এই ওয়েসটা যদি এখানে প্রবেশ করতে চায় তাহলে এই হ্যালাইটটাকে এখান থেকে বের করতে হবে। এজন্য এখানে দেখো এই ডট ডট রেখা দ্বারা বোঝানো হচ্ছে এই হ্যালোজেনটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, আর এই পাশের ডট ডট রেখা দ্বারা বোঝানো হচ্ছে এই ওয়েসটা এর সাথে কি ইনক্লুড হচ্ছে। এখন পর্যন্ত বিষয়টা সম্পূর্ণ হয়নি, জাস্ট হ্যালোজেনটা বের হয়ে যাবে আর কার্বনের সাথে এই ওয়েসটা যুক্ত হবে। এটা হচ্ছে একটা মধ্যবর্তী অস্থায়ী যৌগ। এরপরে ফাইনালি এখান থেকে কি হবে, এই দেখো আমাদের হচ্ছে ওয়েসটা কি, ওয়েসটা হচ্ছে আমাদের পার্মানেন্টলি যুক্ত হবে। এই দেখছো এখন বন্ধন আকারে দিয়েছি, আর এখানে কি আমাদের হাইড্রোজেন থাকবে যা ছিল আগে ওর সাথে সেটা হবে। আর এই দেখো হ্যালোজেনটা কি আমাদের এখান থেকে বের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। বুঝছো বিষয়টা? এখানে দেখো ধাপটা কিন্তু এক ধাপে, আমরা স্যার দুই। একবার বুঝান স্যার। এখানে দেখো ফার্স্ট অফ অল আমি বলছিলাম কি SN2 বিক্রিয়াটা, বিক্রিয়াটা 1 ডিগ্রির জন্য ঘটে এবং এক ধাপে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি হয়েছে, অ্যালকাইল মূলক আছে কয়টা, একটা। অ্যালকাইল মূলক যেহেতু একটা আছে তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন এইখানে তোমার যেহেতু এটা হচ্ছে কেন্দ্রের দিকে একটা নিউক্লিওফাইলকে আকর্ষণ করবে, মানে একটা নেগেটিভ চার্জকে ওর দিকে টাইনা নিয়ে আসবে। তাহলে এইটা যদি এখানে প্রবেশ করাতে চাও এই হ্যালোজেনটাকে কি এখান থেকে বের করতে হবে। এই জন্য এখানে একটা অস্থায়ী যৌগ, এটা হচ্ছে মধ্যবর্তী অস্থায়ী যৌগ, এটা পার্মানেন্ট কোনো যৌগ না, অস্থায়ী যৌগ। তো এখানে এই হ্যালোজেনটা এই যে ডট ডট এখানে কিন্তু বন্ধন, এই ডট ডট রেখা দ্বারা কিন্তু বন্ধন বুঝায়নি যে এইটা এখানে প্রবেশ করতেছে, এটা এখান থেকে বের হচ্ছে, আর ওরা যেভাবে আছে আগে যেভাবে ছিল সেভাবেই আছে, এই জন্য এখানে বন্ড আকারে দেওয়া আছে। এরপর এই মধ্যবর্তী যৌগটা থেকে এই হ্যালোজেনটা পার্মানেন্টলি বের হয়ে যাবে, আর এই ওয়েসটা এখানে দেখো পার্মানেন্টলি বন্ধন আকারে যুক্ত হয়েছে। শেষ। বুঝতে পারছো? জি স্যার। এখন হ্যাঁ দেখো, স্যার। শিফা বুঝতেছো? শিফা নাই না, ঐশী বুঝতেছো? এরপরে দেখো এখানে থিওরি আছে অনেক, এই থিওরিগুলো পড়বা। SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার হচ্ছে প্রভাবক এখানে ব্যাখ্যা করছে, সৃষ্টিকে নিয়ামক, নিয়ামক মানে হচ্ছে কি প্রভাবক, কোন কোন প্রভাবকগুলো এখানে প্রভাব বিস্তার করতে পারে থিওরিটিক্যাল রিডিং দিবা। এরপরে দেখো এখানে একটা ছক আকারে পার্থক্য দেওয়া আছে, 4 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায়, যে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার মধ্যে কম্পেয়ার, এখানে বিশাল এক পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটাও তোমার খুব ভালো করে পড়তে হবে। তো এখানে আমাদের কয়টা জিনিস পড়তে হয়, এখানে পড়তে হয় SN1 বিক্রিয়ার কৌশল, 2 নম্বরে হচ্ছে SN2 বিক্রিয়ার কৌশল, 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে এই যে প্রতিস্থাপন বিক্রিয়া SN1 ও SN2 এর নিয়ামক সমূহ। এরপরে পড়তে হয় SN1 ও SN2 এর পার্থক্য। এই 4টা কোশ্চেনই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট বাকি 3টা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের SN1 SN2 হচ্ছে পার্থক্য 4টা আকারে দেওয়া আছে, মেজর পার্থক্য 2টা বলছি, আর নর্মালি ওগুলো হচ্ছে গিয়ে পড়ে নিবা। আর হচ্ছে নিয়ামকটা হচ্ছে গিয়ে রিডিং দিবা, ইনশাল্লাহ যেখানে পারবা না বুঝবা না তার জন্য তো আমি আছি বুঝাই দেওয়ার জন্য। বলো এতটুকু বুঝছো কি না? বলো এতটুকু, জি স্যার বুঝছি। এতটুকু বুঝছো কিনা? এখন আর সামনে যাব, দেখো কতখানি অনেকখানি পড়ানো হয়েছে। জৈব যৌগ, এটা খেয়াল রাখো। স্যার এটাই তো অনেক হয়ে গেছে। হ্যাঁ অনেক তো হয়েছে, সেই জন্য তো আমি কোশ্চেন করছি যে আর যাবো কিনা সামনে। না স্যার।
তাইলে এই যে আজকে যে পর্যন্ত পড়াইলাম শোনো, আজকে যে পর্যন্ত পড়াইলাম এই পর্যন্ত দিয়ে নেক্সট ফ্রাইডে একটা এক্সাম নিব। ওয়ানটা একটু বলবেন, এসএন ওয়ান আর এসএন টু এর ওইটা। দাঁড়া আমি শেষ করিনি। নেক্সট ফ্রাইডে একটা এক্সাম নিব আমাদের পার্ট 1 থেকে। স্যার একটা এক্সাম হলে না তাহলে ভালো হয়। এই তো সেটার কথাই বলতেছি, পার্ট 1 থেকে পার্ট 16 এক্সাম হচ্ছে 24 তারিখ, 24/12/2021। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে 16 পর্যন্ত পার্ট কমপ্লিট করেছি, তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে নেক্সট ফ্রাইডে মানে হচ্ছে গিয়ে 24 তারিখে একটা এক্সাম নিব। ঠিক আছে, সো একটু আচ্ছা এক্সামের জন্য পড়তে থাকো। এখন বলো ঐশী কি বলছো? স্যার